পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে আজ। দৃশ্যমান হবে সেতুর ৪,৮০০ মিটার। দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। অগ্রগতি ৫০%। ক্ষমতায় থাকার সময় বিএনপি দলগতভাবে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মন্তব্য। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া ও আজারবাইজান, শান্তি চুক্তির ঘোষণা। এবং কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি দেওয়ান সাইদুল হাসান। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘ ৪ মাস পর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসতে যাচ্ছে আজ। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৪,৮০০ মিটার। মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের উপর বসানো হবে এই স্প্যান। বন্যার কারণে ৪ মাস বিরতির পর ৩২ নম্বর স্প্যানটি বসানো হচ্ছে। গত ২৪শে জুন এই স্প্যানটি বসানোর কথা থাকলেও পদ্মার তীব্র স্রোত আর বন্যার কারণে স্প্যান বসানো সম্ভব হয়নি। এখন পদ্মার স্রোত আর বন্যার পানি কমে আসায় আবারও স্প্যান বসানো হচ্ছে। সবশেষ গত ১০ই জুন জাজিরা প্রান্তে ৩১ নম্বর স্প্যানটি বসানো হয়েছিল। ৬.১৫ কিলোমিটারের দৈর্ঘ্যের পদ্মা সেতুতে ৪২টি পিলারের উপর বসানো হবে ৪১টি স্প্যান। দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন ৫০%। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ডিসেম্বরে মেট্রো রেল চালু করাই তাদের মূল লক্ষ্য। আর বিশ্লেষকরা মনে করেন, এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকার যানজট কমার পাশাপাশি যাতায়াতে সময় অনেক কম লাগবে। রিপোর্ট সুমন মাহমুদের, ছবি তুলেছেন আমিনুল ইসলাম। হোলি আর্টিজানে বোমা হামলার ঘটনা, করোনা ভাইরাসের ধাক্কা সত্ত্বেও মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বর্তমানে ২ শিফটে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ৫,০০০ শ্রমিক কাজ করছেন। এই প্রকল্পের প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৬% বেশি। আর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অগ্রগতি হয়েছে ৪৩%। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা গাবতলীতে ১০টি এবং উত্তরা পঞ্চবটিতে ১৪টি সহ মোট ২৪ আসন বিশিষ্ট আইসোলেশন সেন্টার বা ফিল্ড হসপিটাল আমরা নির্মাণ করেছি। কাজের শ্রমিক সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ৭টি প্যাকেজের কাজ বর্তমানে চলমান আছে। বাকি সকল কাজ সম্পন্নের জন্য মরি হয়ে কাজ করছেন প্রকল্পের সংশ্লিষ্টরা। তারা বলছেন, সামনের দিনগুলোতে করোনা ভয়াবহ রূপ ধারণ না করলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যাবে। সরকারের নেয়া মেট্রো রেল প্রকল্প যখন চালু করা হবে তখন যানজট অনেক কমে আসবে। তবে এই সুফল ত্বরান্বিত করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পরামর্শ বিশ্লেষকের। মেট্রোর বৈশিষ্ট্য হলো সে এই দ্রুতগতির একটা পরিবহন ব্যবস্থা এবং উচ্চমানের, এটা ভেরি আবেদন সৃষ্টিকারী। এটা যখন ডেভেলপ হয়ে যাবে, এই করিডোরের আশেপাশের মানুষরা যারা বসবাস করেন তারা কিন্তু চলারায় এই বাহনটা পাবে, নির্ভরযোগ্যভাবে করতে পারবেন। এবং এই করিডোরে যে যানজটটা হতো বাসের জন্য, সেটা থেকে কিন্তু আমরা একটা দৃশ্যমান উন্নয়নের একটা স্বপ্ন দেখতে পারি এই জায়গায়। এখন পর্যন্ত প্রাকৃত ব্যয়ের মধ্যে এর আমরা সীমাবদ্ধ রাখতে সক্ষম হব। করোনা আরও দীর্ঘায়িত না হলে আমরা এই কাজ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করতে পারবো বলে আমরা আশা করছি। কারণ ইতিমধ্যে আমাদের কনসালটেন্টগণ এবং কন্ট্রাক্টরগণ বাংলাদেশে আসতে শুরু করেছেন। চলতি বছরের জুলাই মাসে দেশে ট্রেন আনার কথা থাকলেও মহামারী করোনার কারণে আগামী বছরের জানুয়ারিতে জাপানে তৈরিকৃত ৫ ট্রেন আনা হবে, এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
মহামারী করোনার ভিতরেও 21,000 কোটি টাকার এই প্রকল্পটি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অবিরামভাবে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় মূল লক্ষ্য, এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিএনপি দলগতভাবে নারী নির্যাতনের সাথে যুক্ত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-21 বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন কথা বলেন তখন ভুলে যান ক্ষমতায় থাকাকালীন তারা কি করেছিলেন। এ সময় বিএনপি নয়, জনগণই সরকারকে সময় দিচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে শেখ হাসিনা একটানা 12 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন কথা বলেন তখন ভুলে যান তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন। এই জন্য এরকম লাগামহীন কথা বলতে পারেন। এবং আজকে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো যে আগে ঘটে নাই তা নয়, কিন্তু এগুলো আগেও ঘটত, কিন্তু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতা ছিল না বিধায় সেগুলো মানুষ জানতে পারত। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ধরনের ঘটনা অতীতে যেগুলো ঘটেছিল সেগুলো বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনও যেগুলো ঘটছে সেগুলো বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু মির্জা ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিল তারা তো দলগতভাবে এই সমস্ত অপকর্ম করেছেন। নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলা এবং 60 বছর বয়স্কা মহিলাও কেউ বাদ যায়নি। বিএনপির কর্মীদের লেলিয়ে দেওয়া বাহিনীর হাত থেকে কেউ রক্ষা পায়নি। এগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা বলে যায়। যারা এই নারী নির্যাতনও দিতে চাননি, এদের বাস্তবতা হচ্ছে জনগণ আমাদের সময় দিয়েছে এবং প্রায় 12 বছর ধরে জননেত্রী শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটি হচ্ছে মুখ্য বিষয়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়নের চিত্র জনগণের মাঝে ছড়িয়ে দিতে বেতারের কর্মকর্তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসেনা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ABM আজাদ। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে নানা আয়োজনে আজ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অবাধ সুযোগ। সুস্থ জীবনযাপন সহ মানুষের কর্মোদ্যম বাড়াতে মানসিক যে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট শরীফুল ইসলামের। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশে মোট জনসংখ্যার 16 ভাগ বয়স্ক মানুষ ও 14 ভাগ তরুণরা মানসিক রোগে আক্রান্ত হয়। প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলছে। হতাশা, উদ্বিগ্নতা ও নানাবিধ চিন্তার ফলে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। মানুষের মধ্যে তৈরি হচ্ছে কাজের প্রতি অনীহা, যার প্রভাব পড়ছে পরিবার, সমাজ তথা রাষ্ট্রে। তাই সুস্থ জীবনযাপন সহ কর্মস্পৃহা বাড়াতে মানসিক যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মন যদি সচল না থাকে, মন যদি অ্যাক্টিভ না থাকে, আমার মন যদি আমি প্রপারলি ইউজ করতে না পারি, আমার চিন্তা শক্তি যদি আমি ইউজ করতে না পারি, আমি যতই শারীরিকভাবে ফিট হই, আমি কিন্তু জীবনে কিছুই করতে পারবো না। আসলে জীবনের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আমাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বিভিন্ন কারণে কিন্তু মানুষ ডিপ্রেশনের কারণ হতে পারে। কেউ হয়তো বা দেখা গেছে যে পরীক্ষায় খারাপ করেছে, কেউ দেখা গেছে যে পারিবারিক কোনো কলহ রয়েছে, কারো ইন্টারপার্সোনাল কোনো প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে থেকে কিন্তু এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে আসতে পারে। মানসিক রোগী সে ডিপ্রেশনে ভুগেছে বলে তাকে আমরা ঠেলে দিব না, তাকে আমরা কাছে টেনে নিব। তাদেরকে মানবিক হাত যেটি আমাদের সবার রয়েছে, সেই মানবিক হাতটাকে আমরা বাড়িয়ে দিব। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, প্রতিদিনই তাদের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলছে। চিকিৎসকরাও সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করছেন। মানসিক রোগে যারা ভোগেন তারা কিন্তু তাদের কর্মক্ষমতা নষ্ট হয় এবং এতে সমাজের এবং দেশের অনেক আর্থিক ক্ষতি হয়। ফলে আমরা যদি মানসিক রোগীদেরকে সমাজের চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, তাহলে শুধু তাদের
মানে মানসিক দিক দিয়ে লাভ হয় তা না, এটা আমাদের আর্থিক লাভও নিয়ে আসে সামাজিকভাবে। মানসিক রোগ থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপনের মধ্য দিয়ে একটি মানুষ পৌঁছাতে পারে তার অভীষ্ট লক্ষ্যে। তাই যে কোনো মানসিক সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলেই সমৃদ্ধ হবে মানুষের জীবন ও দেশের অর্থনীতি। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রাজধানীর শাহবাগে মানববন্ধন ও র্যালি করেছে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনতা সৃষ্টিতে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য আজও ভিড় করেছেন প্রবাসীরা। গত কয়েকদিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের ভিড় বেশি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টিকিটের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন যাত্রীরা। ইতিমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা। এছাড়া সকাল থেকেই টিকিট রি-ইস্যু শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। একসঙ্গে কয়েকজন কর্মকর্তা টিকিট রি-ইস্যু করছেন, ফলে একসঙ্গে অন্তত 5 জন প্রবাসী টিকিট পাচ্ছেন। এতে প্রবাসীদের সময় কম লাগছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলে লড়াই সাময়িক সময়ের জন্য বন্ধে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। গত মধ্যরাত থেকে তাদের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে এই দুটি দেশ আলোচনা চালিয়ে যাওয়ারও পরিকল্পনা করছে। মস্কোতে দুপক্ষের মধ্যে আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শান্তি চুক্তির ঘোষণা দেন। বন্দি বিনিময় ও মরদেহ উদ্ধারের সুযোগ সৃষ্টির পথ সুগম করার লক্ষ্যে আর্মেনিয়া ও আজারবাইজান লড়াই বন্ধের সম্মত হয়। গত মাসের 27 তারিখ থেকে শুরু হওয়া এই সংঘাতে 3 শতাধিক লোক নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিবিসি জানায়, স্পেন সরকার আঞ্চলিক কর্তৃপক্ষের বিরোধিতার মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণের হ্রাস টেনে ধরতে রাজধানী মাদ্রিদে 15 দিনের জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে। মাদ্রিদ এবং আশপাশের আরও কয়েকটি শহরে মানুষের চলাফেরার ওপর থাকবে কড়াকড়ি। ওদিকে ফ্রান্সে আরও 4টি শহরে শনিবার থেকে বার রেস্টুরেন্ট বন্ধের প্রস্তুতি চলছে। জার্মানিতে গতকাল নতুন 4516 জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে যুক্তরাজ্যেও। ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আবারও সব বার রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি 3 স্তরের লকডাউন বিধি আরোপের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এদিকে বিশ্বে নোভেল করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 10,72,858 জন এবং মোট আক্রান্তের সংখ্যা 3,71,22,000-এর বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,79,00,000-এর বেশি মানুষ। কোভিড-19-এ মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে মারা গেছে 904 জন এবং আক্রান্ত হয়েছে 60,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,18,648 জন মানুষের এবং আক্রান্তের সংখ্যা 78,94,000-এর বেশি। ভারতে কোভিড-19-এ গত একদিনে 929 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 73,000-এর বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে 1,07,450 জন, আক্রান্ত 69,79,000-এর বেশি মানুষ। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। আগামী 15 অক্টোবরের এই আয়োজন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস, সিপিডি। মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল, কিন্তু করোনায় আক্রান্ত ট্রাম্প সেটা মানতে রাজি হননি। সে কারণে এটি বাতিল করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা স্পষ্ট যে আগামী 15 অক্টোবরের কোনো বিতর্ক হবে না, তবে নির্ধারিত সময়ে তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। নির্ধারিত 22 অক্টোবরের শেষ বিতর্ক আয়োজনেই পূর্ণ মনোযোগ দেবে সিপিডি। দুই প্রার্থী বিতর্কে অংশ নিতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেলেন ঝিনাইদহের কালীগঞ্জের মানসিক প্রতিবন্ধী, তার সদ্যজাত কন্যা শিশু ও তার আশ্রয়দাতা। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি আশ্রয়দানকারী পরিবারটি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় ভবিষ্যতে শিশুটিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চান তারা। রিপোর্ট সীমা শারমিনের। তথ্যচিত্র পাঠিয়েছেন ঝিনাইদহ জেলা সংবাদ প্রতিনিধি পিন্টু লাল দত্ত। 22 থেকে 23 বছর বয়সী পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী এক তরুণী ঝিনাইদহ কালীগঞ্জের কোলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেন। শরীরে ময়লা কাপড় জড়িয়ে মুখে বিড়বিড় করে সব সময় কি যেন বলতেন।
সম্প্রতি কালীগঞ্জের মাইধরপুর গ্রামের রাস্তায় অন্তঃসত্ত্বা এই প্রতিবন্ধী নারী পড়েছিলেন অসুস্থ অবস্থায়। কেউ যখন তার পাশে আসেনি, এ অবস্থায় তাকে দেখে মন কেঁদে ওঠে এলাকার দরিদ্র দিনমজুর আমজাদ আলীর। নিজ বাড়িতে নিয়ে আশ্রয় দেন তিনি। অনেক খোঁজ করেও পাননি তার পরিবারের সন্ধান। প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এই নারীর বাচ্চা প্রসবের সময় হয়ে এলে গত 2 অক্টোবর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন আমজাদ। ওই দিনেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। শিশুটির সমস্ত দায়িত্বভার নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি। মহিলার সমস্ত চিকিৎসা ভার, সন্তানের লালন পালনের ভার মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়েছেন। একই সাথে সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা তাকে মাসিক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি। আশা করি সন্তানটি সচ্ছলভাবে বাঁচবে। প্রধানমন্ত্রীর দেয়া নগদ 55,000 টাকা ও একটি ব্যাটারি চালিত ভ্যান পৌঁছে দেয়া হয় দিনমজুর আমজাদ আলীর পরিবারে। প্রধানমন্ত্রীর এই এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ্রয়দানকারী আমজাদ আলী। প্রধানমন্ত্রী আমাকে ভ্যানটা দিয়েছে ওই এতিমকে মানুষ করার জন্য। আমি এই ভ্যানটা চালাইয়ে তাকে ভরণ পোষণ, খাওয়ান গরম দিয়ে মানুষ করে তুলি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মেয়েটির শারীরিক অবস্থা একটু খারাপ হলেও মা ও শিশু দুজনই এখন সুস্থ। দরিদ্র দিনমজুর আমজাদ আলী ও তার পরিবার যে সহানুভূতি নিয়ে অসহায় এই প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়িয়েছেন তা সত্যি দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজে। পরিবারটির এখন একটাই প্রত্যাশা, শিশুটিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। কুষ্টিয়া পৌরসভায় স্থাপিত নারী কর্নারের মাধ্যমে নারীদের পৌরসেবা সম্পর্কে সচেতন করা এবং তাদের দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে নারীরা পৌর উন্নয়নে ভূমিকা রাখছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নারীর ক্ষমতায়নের অনন্য উদাহরণ। কুষ্টিয়া জেলা প্রতিনিধি তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সাজ্জাতুল আরিফ, কণ্ঠ দিয়েছেন শাহিদ জাহিদি। দেশের সবচেয়ে পুরনো পৌরসভার একটি কুষ্টিয়া পৌরসভা। নারীদের সহজে তথ্য ও সেবা দিতে ব্রিটিশ আমলের এ পৌরসভায় 2006 সালে চালু করা হয় নারী কর্নার। এখান থেকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পেয়ে খুশি নারী সেবাগ্রহীতারা। এখানে আসলে পরে লাইনে দাঁড়াতে হয় না। এখানে যারা আছেন তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করে এবং সুষ্ঠু পরিবেশে আমরা সার্টিফিকেটগুলা নিতে পারি। কোনো রকম আমাদের জটিলতার সম্মুখীন হতে হয় না। যখন কোনো কাজে বা সমস্যা হয় তখন ওনাদের কাছে সহযোগিতা নেওয়ার চেষ্টা করি। আমার বাবা মা দুজনে মারা গেছেন, ওনাদের ওয়ারিশ সার্টিফিকেট হিসাবে একটা সার্টিফিকেট নিতে চাই। এই জন্য আর কি গতদিনে ওনাদের কাছে সহযোগিতা পেয়েছে, আজকে নেওয়ার চেষ্টা করবো। আর নারী কর্নার থেকে বিভিন্ন ধরনের নিবন্ধন ও সনদ নেওয়া এবং বিল পরিশোধ সহ বাসাবাড়ির যে কোনো সমস্যার সমাধান মিলছে খুব সহজে। নারীরা এসে যাতে মোটামুটি ভাবে সম্পূর্ণ কাজ এবং সুন্দরভাবে করতে পারে আমরা সহযোগিতা করি তাদেরকে। তা লিখতে পারলে আমরা তাদের সহযোগিতা করে লিখে দিই। তাদেরকে বসার ব্যবস্থা আছে, পানি দেওয়ার ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। এই কারণে আমরা নারীদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। নারীদের পৌরসেবায় আরও বেশি হারে অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এই নারী কর্নার। নারী কর্নার থেকে তাদেরকে ফর্ম দেওয়া আছে, প্রেসক্রাইব ফর্ম দেওয়া আছে। সেই ফর্মগুলা ফিল আপ করে আমাদের কাউন্সিলররা সুপারিশ করছেন বা মেয়র মহোদয়ের কাছে সরাসরি চলে আসছেন। সেইগুলো আমাদের কাছে যাদের যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, যাওয়ার পর সেই সমস্যার সমাধানগুলো হচ্ছে। নারী কর্নার করা মানে একটা মেয়ে ওখানে বসে, সে ওই ফর্ম টর্ম যা আছে সে ফিল আপ করে দেয় বা ইনফরমেশন দেয় যে অমুক জায়গায় যাও। এই জন্য করা, মেয়েদেরকে একটু হেল্প করা। একেবারে যারা লো ইনকাম গ্রুপের মানুষ তারা তো সেই পায় না, কোনো টেবিলে পায় না, সে কারণেই ওদের জন্য এটা করা হয়েছে। নারী নেতৃত্ব প্রতিষ্ঠা তথা নারীর ক্ষমতায়নে কুষ্টিয়া পৌরসভার নারী কর্নার রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন। মানসিক স্বাস্থ্য আইন বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। তিনি আজ রাজধানীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন। বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর বর্ধন জুং রানা বক্তব্য রাখেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্র থেকে মানসিক বিকারগ্রস্ত ধর্ষণকারীদের পরিহার করার আহ্বান জানান। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কয়েকটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে বিএনপি জামায়াত চক্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চক্রান্ত করছে। এর প্রতিবাদে আজ রাজধানীর রাসেল স্কয়ারে সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। সমাবেশে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বুদ্ধিজীবী সহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, তখন তারেক রহমান লন্ডনে বসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছেন। এ লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে সারা দেশে 1200 কমিটি গঠিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের উস্কানিতে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার পথ বেছে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ধর্ষকদের বিরুদ্ধে কঠিন আইন প্রণয়ন সহ দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এবারে কৃষি সংবাদ। ঠাকুরগাঁয়ে দিন দিন বেড়ে চলেছে ড্রাগন ফলের চাষ। জেলে ড্রাগন ফলের বাগান করে সফল হয়েছেন গৃহবধূ লাকি। সংসার জীবনের পাশাপাশি তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা। বিস্তারিত ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকের প্রতিবেদনে। দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁয়ে জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফলের। বিভিন্ন জায়গায় এ ফলের বাগান গড়ে তুলেছেন তরুণ তরুণীরা। ড্রাগন ফলের চাহিদা বাড়ায় বাগান করছেন অনেকেই। ফল বিক্রি করে লাভ বেশি হয়, উৎসাহিত হচ্ছেন অন্যরাও। ড্রাগন ফল দেখে এবং খাইতে অনেক ভালো এবং পুষ্টিকর। এই ফল এত সুস্বাদু হবে, রোগ ব্যাধির কাজ করে, এটা আগে বুঝতাম না। তাছাড়া বাজারে এ ফলের চাহিদা এখন অনেক বেড়েছে, জানান বাগান মালিক লাকি। 3 বছর আগে বাগানটা লাগা হয়েছে, 1 বছর পর আমরা ফল পাইছি বাগান থেকে। বাগানে প্রচুর পরিমাণে ফল আসে, এখান থেকে চারাও বিক্রি করা হয়। ঠাকুরগাঁও জেলার মাটি ড্রাগন চাষের জন্য বেশ উপযোগী, তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ ফল চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করছেন বলে জানান কৃষি কর্মকর্তা। ড্রাগন ফল চাষে এ জেলার তরুণ তরুণীরা এগিয়ে এলে বেকারত্ব কমবে এবং পুষ্টি সমৃদ্ধ ড্রাগন ফল অল্প টাকায় এ এলাকার মানুষ খেতে পারবে, এমনটি ধারণা স্থানীয়দের। মাসুদ রানা পলক, বাংলাদেশ টেলিভিশন, ঠাকুরগাঁও। বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত চিত্রগ্রাহক ও মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রশিদ গতকাল মানিকগঞ্জের পাটুরিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 78 বছর। মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রশিদ 1977 সালে বাংলাদেশ টেলিভিশনে স্থির চিত্রগ্রাহক হিসেবে যোগদান করেন। 2000 সালে তিনি অবসর নেন। মানিকগঞ্জের নিজ গ্রামে তার নামাজে জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে। এবারে খেলার খবর। ইতিহাস ও ঐতিহ্যের মতো শক্তি তো দু দলের মাঝে বিস্তর ফারাক, মাঠেও তা ফুটে উঠল। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের যেন কোনো জবাব জানা ছিল না বলিভিয়ার। পুরোটা সময় আধিপত্য ধরে রেখে দারুণ জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে তিতের দল। সাও পাওলোয় বাংলাদেশ সময় আজ সকালে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে 5-0 গোলে জিতেছে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। জোড়া গোল করেন রবের্তো ফিরমিনো, একবার করে জালে বল পাঠান ফিলিপো কোতিনিও ও মার্কিনিয়স, অন্যটি আত্মঘাতী। চোট সংখ্যায় নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি, আক্রমণে নেতৃত্ব দেন। গোল পাননি ঠিকই, তবে প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়ানোর কাজটা করেছেন দারুণভাবে। 2টি গোলে রেখেছেন অবদান। অপর ম্যাচে ভেনিজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার পক্ষে জোড়া গোল করেছেন মরিয়েল, অন্য গোলটি জাপাতার। আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। দুবাইয়ে অপর ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এদিকে গত রাতের সজ্জায় একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসকে 46 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে দিল্লি 8 উইকেটে 184 রান সংগ্রহ করে। জবাবে রাজস্থান 138 রানে অল আউট হয়ে যায়। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পদ্মা সেতুর 32তম স্প্যান বসছে আজ। দৃশ্যমান হবে সেতুর 4800 মিটার। দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ, অগ্রগতি 50%।
ক্ষমতায় থাকার সময় বিএনপি দলগতভাবে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের মন্তব্য। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশও আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া ও আজারবাইজান, শান্তি চুক্তির ঘোষণা। এবং কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে 5-0 গোলে দারুণ জয় পেয়েছে ব্রাজিল, ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। খবর শেষ হলো, খোদা হাফেজ।